হেই গাইস, দিস ইজ মি অ্যান্ড আই এম আরজে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বৃত্ত অধ্যায়ের ২৬ নং উপপাদ্য নিয়ে। ২৬ নং উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা বুঝে বুঝে করতে হবে। আমরা অধিকাংশরাই জ্যামিতি মুখস্থ করে থাকি, বিশেষ করে উপপাদ্য, কিন্তু মুখস্থ করা যাবে না। আমরা যদি বুঝে বুঝে করি তাহলে মুখস্থ করতে হবে না। আসলে জ্যামিতি কখনো মুখস্থ করে মনে রাখা যায় না, বুঝে বুঝে করতে হয়। সেজন্য দেখো, আমি বুঝে বুঝে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম আমাকে বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। তার আগে আমাকে খেয়াল করতে হবে, এখানে কথাটা উল্লেখ করেছি, কি বলা হয়েছে? বৃত্ত। তার মানে বুঝে গেছি যে আমাদেরকে এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে সর্বপ্রথম। তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিই। সর্বপ্রথম আমার কাজ হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করে নেওয়া। তাহলে দেখো, একটা বৃত্ত যদি সর্বপ্রথম অঙ্কন করে নিই, সেটা এমন হতে পারে। দেখো, তাহলে এটা একটা বৃত্ত। এখন আমাকে কি বলা হয়েছে একটু খেয়াল করো তো। এখানে বলা হয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। তাহলে বৃত্তের বহিস্থ, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি হয়ে থাকে, এটা যদি আমি কেন্দ্র যদি ও হিসাবে আখ্যায়িত করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তের কি বলা হয়েছে? বহিস্থ কোনো বিন্দু। বহিস্থ কোনো বিন্দু মানে বাহিরে একটা বিন্দু হবে। তাহলে বাহিরে একটা বিন্দু হিসেবে আমি কল্পনা করে নিচ্ছি, বাহিরে কোনো একটা বিন্দু কল্পনা করে নেই। সেটা হতে পারে, এটা হতে পারে। বাহিরে একটা বিন্দু হিসাবে আমি এটাকেও কল্পনা করতে পারি। তাহলে বাহিরে বহিস্থ একটা বিন্দু মানে বাহিরে একটা বিন্দু হিসাবে আমি পিকে কল্পনা করে নিলাম। পি একটা বহিস্থ বিন্দু। তারপর কি দেখো, তারপর বলছে এই যে এই বহিস্থ বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকলে, স্পর্শক কীভাবে যেন আঁকতে হয়? দুটি স্পর্শক। স্পর্শক কি? জাস্ট স্পর্শ করে করবে একটা বিন্দুতে, বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে, তাহলে স্পর্শক। তাহলে দেখো, দুটো স্পর্শক আমি এখন অঙ্কন করি। দুটো স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে সেটা এমন হতে পারে, তাহলে সেটা এমন হতে পারে। দেখো, তাহলে এই যে এই বিন্দুতে স্পর্শ করলো, তার মানে এই বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু, এবং এই বিন্দুটা যদি নাম দিই আমি বি, তাহলে বি হচ্ছে একটা স্পর্শক, এবং বি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু। সেম একইভাবে আরেকটা স্পর্শক অঙ্কন করতে হবে, কারণ আমাকে বলা হয়েছে দুটা স্পর্শক অঙ্কন করার কথা বলা হয়েছে। তাহলে দুইটা স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে এটা আর একটা স্পর্শক হতে পারে। তাহলে স্পর্শবিন্দু হতে পারে এ। স্পর্শবিন্দুটার নাম দিই আমি এ, এবং তাহলে পি এ স্পর্শক এবং স্পর্শবিন্দু এ। তাহলে দুটা স্পর্শক অঙ্কন করা হয়ে গেল। তারপর দেখো কি বলা হয়েছে, বলছে দুটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শবিন্দু দুয়ের দূরত্ব, ওই বিন্দু বলতে এই পি বিন্দু থেকে স্পর্শবিন্দু বলতে এ এবং বি, এই দুইটার দূরত্ব সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে পি এ সমান পিবি। ওকে, তার জন্য আমি প্রারম্ভিক যেই কথাটা, সেটা আমি তোমাদেরকে আবার একটু মুখে মুখে বলে দেই। তোমরা বিশেষ নির্বাচনে কী অংশটা লিখবে, সেটা লিখবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ পি কোনো বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের উপর পি এ এবং পিবি দুটি স্পর্শক। এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল পিবি।
এই দুটা জিনিস প্রমাণ করতে হবে, এই দুটা পরস্পর সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। মূলত এটা দেখো, এটা প্রমাণ করার আগে আমাদেরকে উপপাদ্য অর্থাৎ 26 নং উপপাদ্যটার পূর্বে আরেকটা উপপাদ্য আমাদেরকে ছিল, সেই উপপাদ্যটার মূল যে বিষয়বস্তু সেটা আমাদেরকে জানা থাকতে হবে। মূল বিষয়বস্তু আমাদেরকে জানা থাকতে হবে। সেই উপপাদ্যে আসলে কি বলা হয়েছিল? সেই উপপাদ্যে বলা হয়েছিল এই রকম, খেয়াল করো, যে যদি এমন কোনো একটা, এটা যদি কোনো একটা বৃত্ত হয়ে থাকে, এটা যদি কোনো একটা বৃত্ত হয় এবং যদি বৃত্তের উপর কোনো একটা স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে এটা একটা স্পর্শক হতে পারে। দেখো, তাহলে স্পর্শবিন্দু কোনটা? স্পর্শবিন্দু এটা। তাহলে স্পর্শবিন্দু এ যদি ধরে নাও, তাহলে বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র ও। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যদি স্পর্শবিন্দু স্পর্শকের স্পর্শবিন্দুর সাথে যোগ করে দাও, তাহলে এই রেখাটা লম্ব হয়ে যায়। তাহলে ও এ লম্ব হবে। এটা যদি পি কিউ যদি কোনো স্পর্শক হয়, পি কিউ এর উপর ও এ লম্ব হয়ে যাব। সেম একইভাবে তুমি যদি এটা কোনো একটা বৃত্ত হয় আর এ বরাবর যদি কোনো একটা স্পর্শক হয়, তাহলে স্পর্শবিন্দু এটা, স্পর্শবিন্দু যদি এটা হয়, তাহলে কেন্দ্র থেকে যদি তুমি এটা যোগ করে দাও, তাহলে ও এ লম্ব হয়ে যাবে এই স্পর্শকের উপর। সেমভাবে যদি বিষয়টা এখন এভাবে হয়, এখন যদি এভাবে একটা স্পর্শক হয়, স্পর্শবিন্দু এটা, কেন্দ্র থেকে যদি তুমি এটা যোগ করে দাও, তাহলে এই রেখাটা আবার লম্ব হয়ে যাবে এই স্পর্শকের উপর। তাহলে আজকে আমাদের যেই জ্যামিতি সেটা বুঝতে একটু সহজ হবে। সেটা বোঝার আগে আমাদের একটু একটু অতিরিক্ত কাজ করে নিতে হবে। অঙ্কন কথাটা আমরা করে নিই। তাহলে অঙ্কনে কী বলা হয় বলবো আমরা, একটু অতিরিক্ত কথাটা হচ্ছে এই যে কেন্দ্র ও এর সাথে এ বিন্দু এবং স্পর্শবিন্দু এ এবং স্পর্শবিন্দু বি যোগ করব এবং বহিস্থ বিন্দুকেও যোগ করে দেব। তাহলে সেই কাজটা আগে করে নিই। তাহলে এই অতিরিক্ত কাজটা অঙ্কনটাও করে নিলাম। তাহলে কথাটাও লিখে নেই। কি লিখেছি? ও কমা এ এবং ও কমা বি এবং ও কমা পি যোগ করি। দেখো, তাহলে এখন প্রমাণ আনবো আমরা। তাহলে প্রমাণটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে? লিখে নেই প্রমাণ আনার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই যে ও এ পি একটা ত্রিভুজ, আবার এই পাশে দেখো ও বি পি এটাও একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম, সেইটা আমরা প্রমাণ করব। তাহলে সেটা যদি প্রমাণ করতে চাই, তার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে তা হলো এই দুটা ত্রিভুজ সমকোণী কিনা প্রমাণ করতে হবে। একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি, পূর্বের জ্যামিতিতে একটা শর্ত ছিল এমন, যেহেতু কথাটা লিখতে পারি এভাবে, যেহেতু পি এ স্পর্শক, যেহেতু পি এ স্পর্শক, তাহলে পি এ স্পর্শক এবং ও এ কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ও এ কিন্তু এখানে ব্যাসার্ধ, কিন্তু কি এই ও এ কী করছে? স্পর্শকের যে স্পর্শবিন্দু আছে সেই বিন্দুর সাথে টাচ করেছে। এই কারণে আমরা ও একে বলবো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই শর্তের জন্য আমরা এখান থেকে বলতে পারবো ও এ লম্ব হবে পি এ, এটার উপর লম্ব হবে। আর যেহেতু এটা লম্ব হবে, তাহলে এইখান থেকে এই শর্ত থেকে আমরা বলতে পারবো ও এ পি অথবা ও পি এ এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা এইখান থেকে বলতে পারবো, সুতরাং ত্রিভুজ পি এ ও একটি সমকোণী ত্রিভুজ।
এখন খেয়াল করো এটা কেন সমকোণী ত্রিভুজ বলেছি, কারণ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো আবার সমকোণ কখন হয়, 90 ডিগ্রি বা লম্ব কখন হয়, দেখো যখন এখানে আমরা আগের জ্যামিতি থেকে শিখেছি ও এ স্পর্শকের স্পর্শবিন্দুর সাথে যদি কেন্দ্র যোগ করে দিই তাহলে লম্ব হয়ে যায়। তাহলে ও এ লম্ব কি পি এর সাথে, তাহলে পি এর উপর যদি লম্ব হয় তাহলে এখানে অবশ্যই লম্ব হলে 90 ডিগ্রি হয়ে গেছে এখানে। আর কি, যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, এই কারণে আমি পি এ ও একটি সমকোণী ত্রিভুজ বলেছি। এরপর দেখো এই যে এই সমকোণী ত্রিভুজে আমাদেরকে প্রমাণ করতে হবে যে অনুরূপভাবে আমরা কিন্তু এই পাশের জন্য বলেছি, অনুরূপভাবে কিন্তু আমরা বলতে পারবো, অনুরূপভাবে কিন্তু আমরা বলতে পারবো যে ত্রিভুজ ওইটা পি বি ও একটি সমকোণী ত্রিভুজ, এটাকেও একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। ওকে, এই দুটোটাই যেহেতু সমকোণী ত্রিভুজ, এখন কথাটা লিখবো এভাবে, প্রমাণ করব এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করাই আমার মূল লক্ষ্য। তাহলে সুতরাং এভাবে আমি বলতে পারি যে অতএব ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও, এই দুইটা ত্রিভুজে দেখো তো এই দুইটা ত্রিভুজে কি বলতে পারি, আমি কি এই বাহুটার এই বাহু আর এই বাহুকে সমান বলতে পারবো কি না? হ্যাঁ বলতে পারবো। তাহলে এটা বলো, এটার জন্য ও এ আর ওইটার জন্য হবে ও বি সমান। কিন্তু এখন কথা হচ্ছে কেন সমান, কারণ দুটোটা ব্যাসার্ধ তো আর ছোটো বড় হয় না, এই কারণে সমান। আবার যদি তুমি লক্ষ্য করো এই বাহুটা অর্থাৎ ও পি অথবা পিও, এই বাহুটা কি দুটোটার জন্য কমন বাহু কিনা, দুটো ত্রিভুজের জন্য হ্যাঁ কমন, তার মানে এইটা লিখতে পারি পি ও ইকুয়াল পি ও, দুটোটা কমন বাহু সমান। আবার দেখো আমরা বলতে পারবো এইখান থেকে এই যে এটাও কিন্তু সমকোণ লম্ব ছিল 90 ডিগ্রি, আবার এইখানে কিন্তু এটাও অনুরূপভাবে এটাও কিন্তু লম্ব, সেক্ষেত্রে 90 ডিগ্রি, এই ক্ষেত্রে এই দুইটা কোণও বলতে পারবো সমান। অর্থাৎ আমরা বলতে পারি কোণ ও এ পি আর ওইটার জন্য বলতে পারি কোণ ও বিপি, দুইটা সমান। এখন বলো দুটা ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্ত কী ছিল? শর্ত ছিল তিনটা যে কোনো তিনটা উপাদান পরস্পর সমান হতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজে তিনটা উপাদান পরস্পর সমান হয়ে গেছে, কাজেই ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলতে পারি। অতএব বলতে পারি ত্রিভুজ পি এ ও সর্বসম বলতে পারবো ত্রিভুজ পিবিও। যেহেতু সর্বসম হয়ে গেছে, সর্বসম কথার অর্থ কি একেবারে সর্বাঙ্গে এখন মিলে যাবে। তাহলে সর্বাঙ্গে মিলে যাবে মানে কি, তাহলে কি অবশ্যই পি এ সমান পিবি বাহুটাও হয়ে যাবে। সুতরাং পি এ সমান পিবি আমরা বলতে পারি। এটাই আসলে আমাদেরকে দেখো প্রমাণ আনতে বলা হয়েছিল, তাহলে প্রমাণ কিন্তু সেটাই নিয়ে এসেছি, পি এ সমান পিবি প্রমাণিত।